এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এনওএস ডিএলএড মামলার অবসান বলা যেতে পারে এক প্রকার। পশ্চাদের নোটিফিকেশন অনুযায়ী, পশ্চাদের নির্দেশ অনুযায়ী কিন্তু এনওএস মামলাকারীদের চলতে হবে, বা এনওএস যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে তাদের পশ্চাদের নিয়ম অনুযায়ী সব কিছু চলবে। এটা একটা সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে বলা যেতে পারে, সেটা কোর্টও ঠিক করে দিয়েছেন। তো সেই বিষয়টা আমরা দেখব যে 25 তারিখে শুনানিতে কি হলো। আর একটি এমএ অ্যাপ্লিকেশনে একটি অবাক করার কথা কিন্তু প্রতিফলিত হয়েছে, সেটা আপনাদেরকে বলবো। আপনারা জানেন যে এনওএস মামলা আইটি নম্বর 80, রেজিস্টার কোর্ট নম্বর 1-এ ছিলেন মামলাটা। দেখতে পাচ্ছেন কৌশিক দাসের এই মামলাটি ছিল। অ্যাপ্লিকেশন নাম্বার 1065 MA 2025, মূল অ্যাপিল নাম্বার ছিল 4963 2025 এর এগেনস্টে এটা মিসলেনিয়াস ছিল। 25/7/2025 দ্য পিটিশনার আস কল্ড অন ফর হিয়ারিং টুডে। আজকে এই মামলার হিয়ারিং ছিল পিটিশনার অ্যাডভোকেট থেকে রেসপন্ডেন্ট অ্যাডভোকেট, আপনারা সবই দেখতে পাচ্ছেন। এবার কি অর্ডার আসলো, একটি ভয়ঙ্কর অর্ডার, যে অর্ডারে বলা যেতে পারে এক প্রকার শেষ হয়ে গেল এনওএস ডিএলএড এর বিষয়টা। কারণ আপনারা জানেন গত শুনানিতে, একটা শুনানিতে যখন এনওএস ডিএলএড মামলা অর্ডার দিচ্ছে বা ডিসমিস করছে, তখন অন্য একটি পক্ষ থেকে বলা হয় যে আরও একটি আয়ে কিন্তু রয়েছে। তো জজ বলেন যে ওটা নেক্সট দিন আমাকে মনে করে দেবেন, ওটাও একই ফলাফল হবে, একই ডিসমিস হবে, এরকম কথা কিন্তু জজ বলেন। তো এনওএস ডিএলএড ক্ষেত্রে যত আয়ে এমএ রয়েছে সবগুলো কিন্তু ডিসমিস হতে চলেছে, এটা নিশ্চিত হয়ে গেছে বলা যেতে পারে। এবার যে অর্ডার কপি প্রতিফলিত হচ্ছে, সেই অর্ডার কপিতে বিষয়টা স্পষ্টভাবে উল্লেখিত, দেখুন। It has been submitted by learned counsel for the petitioner that the names of appearing learned counsel have not been treated in the cause list. Cause list এ নাম অ্যাপিয়ার করা নেই। রেজিস্ট্রি টু ভেরিফাই অ্যান্ড আপডেট দ্য ডাটাবেস, রেজিস্ট্রিতে করা ছিল, এটা হচ্ছে ভেরিফাই এবং আপডেট ডাটা, যে আপডেট সেটা আপডেট করার জন্য। রেসপন্ডেন্ট নাম্বার 1, 3, 2, 6 এবং 8 to 11, 28, 57, 59, 97 to 1050, 1200 এত 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 টু ডিউলি রেসপন্ডেন্ট। আর ডিউলি রেসপন্ডেন্ট এরা রেসপন্ডেন্ট ছিল এই ব্যক্তিগুলো। অ্যাজ সাউট বাই learned counsel for respondent number 3 to 5 and respondent number 8 to 11, 2 weeks time to granted to file counter affidavit. এখানে বলা হচ্ছে যে রেসপন্ডেন্ট নাম্বার এত 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 কাউন্টার এফিডেভিট 2 উইকসের মধ্যে চেয়েছে। অ্যাজ সাউট বাই, এই কাউন্সিল বা রেসপন্ডেন্টের দ্বারা এই এফিডেভিট চাওয়া হয়েছে। লার্নেড কাউন্সিল ফর দ্য পিটিশনার হ্যাজ ফাইলড, পিটিশনারের পক্ষে যে ফাইলটি করা হয়েছে, অ্যান্ড অ্যাপ্লিকেশন, একটি অ্যাপ্লিকেশন করা হয়েছে সিকিং ডিলেশন অফ রেসপন্ডেন্ট নাম্বার, রেসপন্ডেন্ট ডিলেট করতে বলা হয়েছে রেসপন্ডেন্ট নাম্বার এত 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 এত। এবার দেখুন বিষয়টা, let the said application be processed for listing before the honorable judge in chamber for necessary direction. এই অ্যাপ্লিকেশনটা প্রসেসের জন্য লিস্টেড করা বলা হয়েছে জজের চেম্বারে, শুনানির জন্য নয় কিন্তু। যে আমাদের যে 3 ধরনের কজ লিস্ট প্রকাশিত হয়, অ্যাডভান্স লিস্ট, মিসলেনিয়াস লিস্ট বা সাপ্লিমেন্টারি লিস্ট, মেইন লিস্টে, যেগুলো কোথাও নয়, সেটা বলা হচ্ছে জাস্ট চেম্বারে রাখতে। চেম্বারে মামলা শুনানি হয় না, চেম্বার থেকে যদি কোনো মামলার গুরুত্ব বোঝে তাহলে সেই মামলা লিস্টেড হয়, না হলে সেখান থেকেই তার মৃত্যু ঘটে, এই চেম্বার থেকেই। Learned counsel for the petitioner is granted 1 week's time to file spare copies for issuance of notice to unserved respondent number 2 and 7. Learned counsel of petitioner, petitionerদের পক্ষ থেকে is granted করা হয়েছে 1 weeks, 1 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে টু ফাইল স্পেয়ার কপিস অফ ইস্যুয়েন্স অফ নোটিস টু আনসার্ভ রেসপন্ডেন্ট। মানে যারা রেসপন্ডেন্টের পক্ষ থেকে, যে রেসপন্ডেন্ট 2 ও 7-এর পক্ষ থেকে যে কপি সার্ভ করা হয়েছে, সেটাকে 1 সপ্তাহের মধ্যে তাদেরকে সার্ভ করতে বলা হয়েছে, সেটা পিটিশনারদের একটা গ্রান্ট বা দাবি। ইফ স্পেয়ার কপিস আর ফাইল, মানে স্পেয়ার কপি বলতে অতিরিক্ত যে কপিটি যেটা রেসপন্ডেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে, if spare copies are filed within the time granted, notice be issued immediately and list on 3/9/2025. স্পেয়ার কপি মানে যে অতিরিক্ত কপি ফাইল উইদিন টাইম গ্রান্টেড, যে টাইম গ্রান্টেড করা হচ্ছে তার মধ্যে ফাইল দিতে বলা হচ্ছে। নোটিশ বি ইস্যুড ইমিডিয়েটলি, এবং নোটিশও
খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি দেওয়া হবে। অ্যান্ড লিস্ট অন 3/9/2025 লিস্ট করা হবে, 3/9/2025 লিস্ট করা হবে। তো 3/9/2025 এটা কিন্তু আবার লিস্ট হবে দীর্ঘদিন পর, আবার শুনানি সেই সেপ্টেম্বর মাসে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস কপিতে আপনারা দেখতে পাচ্ছেন 5ই আগস্ট একটি কম্পিউটার জেনারেটেড ডেট রয়েছে। তো হয়তো ওই দিন কোনোভাবে সেটা কপি দেওয়া নেওয়াটা কিছু হতে পারে, কিন্তু যদি এই স্পেয়ার কপিস আর ফাইল উইদিন টাইম গ্রান্টেড, যে টাইম দেওয়া আছে তার মধ্যে যদি গ্রান্টেড দেওয়া হয়, আর নোটিশ ইস্যু ইমিডিয়েটলি যদি নোটিশ ইস্যু করা হয় অ্যান্ড লিস্টেড অন 3/9/2025 3/9/2025 এটাকে লিস্টেড করতে বলা হচ্ছে। এলস ইন ডিফল্ট অফ স্পেয়ার কপিস, যদি যে অতিরিক্ত কপিটা যদি জমা না দেওয়া হয়, অন্যথায় যদি এই ডিফল্ট অফ স্পেয়ার কপি যে অতিরিক্ত কপিটি যদি না দেওয়া হয়, প্রদান না করা হয়, রেজিস্ট্রি টু প্রসেস দ্য ম্যাটার ফর লিস্টিং বিফোর দ্য অনারেবল জাজ ইন চেম্বার্স ফর নেসেসারি ডাইরেকশন। রেজিস্ট্রি কি করবে, এটি আগের ভিডিওতে বলেছিলাম যে রেজিস্ট্রিতে ছিল যে কোথায় যাবে না যাবে, কোন কোন বেঞ্চে যাবে। রেজিস্ট্রি সেটা চেম্বারে, জাস্টিসের চেম্বারে ফেলে দেবে, যে জাস্টিসের আন্ডারে এই কৌশিক দাস বা এনওয়াইএস মামলাগুলো রয়েছে তার আন্ডারে, সেই বিচারপতির আন্ডারে কিন্তু এই মামলাগুলো কিন্তু ফেলে দেওয়া হবে। লিস্টিং বিফোর দ্য অনারেবল জাজ ইন চেম্বার ফর নেসেসারি ডাইরেকশন, কি ডাইরেকশন নেওয়া যেতে পারে। আর যদি নির্দিষ্ট টাইমের মধ্যে স্পেয়ার কপি যেটাকে আপনাদের বললাম সেটা যদি জমা পড়ে, তাহলে 3/9/2025 এটা শুনানির জন্য আবার লিস্টেড হবে। নাহলে কিন্তু এটা চেম্বারে ফেলে দেওয়া হবে, সেই চেম্বার থেকে জজ ডিসিশন নেবে কি করে, মানে এই হচ্ছে বিষয়। তো এইবার তাহলে এই মামলার ডিলে করার জন্য এটা করা হয়েছে বোঝাই যাচ্ছে, কারণ আপনারা বুঝতে পারছেন এই মামলা এবার সুপ্রিম কোর্টে ওঠা মানেই সঙ্গে সঙ্গে শুনবে ডিসমিস। সেই জন্য এই মামলাটি আর তুলেও খুব একটা লাভ হবে না। এইবার একটি আইএ ফাইল আপনাদেরকে আমি দেখাই, সেই বিষয়টা দেখুন। দেখুন একটি বিষয় আপনাদেরকে দেখাই, পম্পা দত্ত ধর অ্যান্ড ওআরএস একটি আইএ ফাইলের যে অ্যাপ্লিকেশনটি ছিল, দ্য অ্যাপ্লিক্যান্ট সাবমিট দ্যাট দে হ্যাভ নো অবজেকশন to the verification process being carried out in accordance with law অনুযায়ী, আইন অনুযায়ী যে ভেরিফিকেশনটি চলছে, and are fully willing to subject themselves to the terms and conditions laid down in the notification date 30/5/2025 issued by West Bengal Board of Primary Education। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে নোটিশটি জারি করেছে অ্যাকর্ডিংস উইথ ল, সেটা আইন অনুযায়ী করেছে। আমরা সম্পূর্ণ তার সঙ্গে উইলিং, নট আনউইলিং, ইচ্ছুক। তো বিষয়টা দেখুন, মানে তাদের যে কন্ডিশন দেওয়া হয়েছে সেটাও আমি ইচ্ছুক। এটা কিন্তু এই নতুন যে এমএ অ্যাপ্লিকেশন হচ্ছে তার আগে বলা হয়েছে আমরা ইচ্ছুক। তাহলে একটা জিনিস আপনারা ভাবুন, এখানে তারা 30/5/2025 যে এমএ ফাইল সেটা তারা মেনে নিল, তাহলে এই যে কৌশিক দাসের যে আরেকটি এমএ ফাইল তার মূল্য কিন্তু এখানে থাকছে না, কারণ তারা ওই 30/5/2025 সেম এনওএস পেটারে একদল মেনে নিচ্ছে আর একদল কিন্তু মেনে নিচ্ছে না। তাহলে এখানেই কিন্তু কন্ট্রাডিক্ট তৈরি হচ্ছে। কন্ট্রাডিক্ট তৈরি হওয়ার পরে সব মামলাগুলোই ডিসমিস হবে, এটা কিন্তু স্বাভাবিক। একদল গিয়ে বলছে আমরা এই মামলাটি মেনে নিলাম, যে নোটিশ 30/5/2025 একদম ফুলফিললি ওকে, আমরা এর সঙ্গে উইলিং রয়েছি, নট আনউইলিং। তাহলে কৌশিক দাসের যে মামলা রয়েছে সেখানেও কৌশিক দাসের মেনে নেওয়া উচিত, যে মূল এমএ। আগের দিন এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে একটা এমএ কিন্তু ডিসমিস হয়েছে, আবার যে এমএ গুলো রয়েছে সেগুলো ডিসমিস হবে, কিন্তু সেগুলো লিস্টেড আসবে কিনা তাই সন্দেহ রয়েছে। দ্য অ্যাপ্লিক্যান্টস মেয়ারলি সেক parity of treatment with the MA applicants and an opportunity to participate in the process already underway। যে পার্টিসিপেশন প্রসেস আন্ডারওয়েতে চলছে, এখনো চলছে, যে এমএ অ্যাপ্লিকেশন রয়েছে সেটার সামঞ্জস্যতা ওনারা চাইছে, মেয়ারলি জাস্ট নিছক এটাই চাওয়া হচ্ছে, তাছাড়া আর কিছুই কিন্তু চাওয়া হচ্ছে না। তো যাই হোক, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে এটা কিন্তু এনআরএসদের পক্ষে একদমই ভালো বিষয় এগুলো হলো না। ধন্যবাদ। এইটুকু আপডেট দেওয়া ছিল। পরবর্তী কোনো চুলচেরা বিশ্লেষণ আমরা কোনো একটি ভিডিওতে করব। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে